শামীম সাহেবের কাছেই ফিরে যাচ্ছি। আপনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের মিডিয়া অনেকটা পাওয়ার সেন্ট্রিক। ছোট দলের কম মিডিয়া ভিজিবিলিটি নাকি গণতান্ত্রিক ডেফিসিট নাকি মার্কেট লজিক? মিডিয়া যখন বলতেছেন তখন বললি মিডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আপনি বলতে পারেন ন্যাশনাল মিডিয়া সবসময় যে দল ক্ষমতায় থাকে, ন্যাশনাল মিডিয়া সবসময় যে দল ক্ষমতায় থাকে কিংবা ক্ষমতার আশেপাশে থাকে কিংবা ক্ষমতায় যাওয়ার প্রবণতা থাকে তাদেরকে নিয়ে নিউজ করে সবসময়। এটা হচ্ছে চিরচেনা একটা সত্য কথা। তো ঠিক আপনার বলেছেন। ছোট দল কি করবে? আপনার প্রশ্ন। ছোট দলগুলার নিজস্ব মিডিয়া সেল তৈরি করতে হবে। দিস ইজ দ্য আনসার। ওই যে একটু আগে ওই যে রিমন সাহেব উনি বলল না যে মানুষের হৃদয়ে পৌঁছানোর চেষ্টা, নানান ধরনের কথা বললেন। ভাই আপনি মাইন্ড করেন না। আপনি মিডিয়া ছাড়া এটা যেতে পারবেন না। মিডিয়া ছাড়া আপনার দলের কেউ চিনবে না। আপনি মিডিয়া ট্রায়াল যদি দিতে না পারেন, কারো ভাই খেয়ে দেয় কাজ নেই যে আপনার কাছে এসে বসে থাকবে। এখনের যুগটা হইলো ভাই অনলাইনের যুগ। আপনি যদি ন্যাশনাল টেলিভিশনে যাইতে না পারেন, নিজস্ব মিডিয়া সেল তৈরি করেন। নিজস্ব মিডিয়া সেল তৈরি করার মাধ্যমে নিজের প্রচার করেন। দরকার হলে ফেসবুকে বুস্ট করেন। তারপরে আপনার নিজের মিডিয়া সেল নিজে তৈরি করে তারপর জনগণের মধ্যে পৌঁছায় যান। মিডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইথআউট মিডিয়া আপনি আপনার দলকে চেনে নিতেও পারবেন না। আজকে এত বছর পরেও ভিপি নুরের গণ অধিকার পরিষদের নামটা পর্যন্ত চারপাশে সবাই জানে না কিংবা গ্রামগঞ্জে জানতেছে না। কেন? মিডিয়া ট্রায়াল না থাকার কারণে। তাই আপনাদের নিজস্ব মিডিয়া ট্রায়াল, নিজস্ব মিডিয়া সেল তৈরি করাটা অত্যন্ত জরুরি। আই থিংক আমি বোঝাতে পেরেছি আপনাকে। জনাব শামীম সাহেব, আবারই আপনার কাছে যে, কথা বোঝা যায়নি, আরেকবার। আমি আবার আপনাকে আরেকটা প্রশ্ন করছি। বিশ্ববিদ্যালয়ের বা জাতীয় নির্বাচন বহুদিন ধরে হয় না। এতে ছাত্র রাজনীতি, ক্যাম্পাস প্রক্রিয়ার নেগেটিভ করছে বলে আপনি মনে করেন? আরেকবার প্রশ্ন করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌথ নির্বাচন দীর্ঘদিন ধরে হয় না, তারপর কি বললেন? এতে ছাত্র রাজনীতি, ক্যাম্পাস গণতন্ত্র ও নেতৃত্ব তৈরির প্রক্রিয়ার কতটা নেগেটিভ ইফেক্ট পড়ছে বলে আপনি মনে করছেন? অবশ্য নেগেটিভ ইম্প্যাক্ট তো পড়েছে এতদিন। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম যৌথ নির্বাচন, হ্যাঁ? প্রথম ছাত্র সংসদ নির্বাচন। এখন আপনার কথায় আসেন, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে এবং কেন পড়েছে সেটার কথা আমি পরে আসি। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্মিত হয় ২০০৫ সালে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। আচ্ছা, এরপর থেকে আমরা দেখেছি যে আমাদের দেশের একটা চিরচেনা রূপ কি যে যখন কোনো ব্যক্তি বা নির্দিষ্ট সরকার কোনো একটা বিশ্ববিদ্যালয় বা কোনো একটা স্থাপনা তৈরি করে, তারপরও যদি অন্য কোনো সরকার আসে সেটার দিকে খুব একটা খেয়াল রাখে না। তো সেটার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও সত্য। আমি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। ওনার কারণে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা শহরে আ ভালো একটা অবস্থান নিয়ে দাঁড়াতে পেরেছে। এখন কথা হচ্ছে ২০০০ পরবর্তী আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল, আমি যতটুকু জানি ২০০০ সাল পরবর্তী যেসব বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে তাদের কারো ছাত্র সংসদ নাই। অর্থাৎ ছাত্র সংসদের যে আইন পাস করার ব্যাপারটা থাকে বা বিশ্ববিদ্যালয় সংবিধান যে ইস্যুটা আছে সেই ইস্যুটার মধ্যে ছাত্র সংসদের কথা ছিল না। এই ছাত্র সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়েছে এবং সেই আন্দোলন করার পর আমরা যোগসু পেয়েছি, অর্থাৎ ছাত্র সংসদ পেয়েছি। ঠিক একইভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু এই আপনার আন্দোলন এখন করছে যে কোকসু পাওয়ার জন্য। ওদিকে আমি আরো শুনেছি যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্দোলন করছে। আমার কানে যতটুকু এসেছে। অর্থাৎ এত বছরে যে জিনিসটা হয়নি, জগন্নাথে সেটা সম্ভব হয়েছে প্রতিনিয়ত আন্দোলন এবং চাপের মুখে প্রশাসন সেটা দিতে বাধ্য হয়েছে কিংবা নতুন আইন বাস্তবায়ন করতে আ তারা আসলে বাধ্য হয়েছে অনেকটা এবং তারা চেষ্টা করেছে ছাত্রদেরকে ভালো কিছু দেওয়ার। আমি প্রশাসনের প্রতিও সম্মান রাখছি। কারণ একটা নির্বাচন আসলে করা এটাও খুব ডিফিকাল্ট একটা কাজ। তারা প্রচন্ড আন্তরিকতার সাথে সুষ্ঠু একটা নির্বাচন আমাদেরকে দিতে পেরেছে। আচ্ছা, এই নির্বাচনটা যদি আমাদেরকে আগে দিত তাহলে কিংবা ছাত্র সংসদ তো সাধারণত প্রতি বছর হওয়ার কথা। তো সাধারণত যদি এটা প্রতি বছর ঘটতো, আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বয়স ২০ বছর। ২০ বছরে আমরা ২০ জন ভিপি পেতাম সাধারণত কিংবা ২০ জন ভিপি, জিএস, এজিএস কিংবা একই পদে একাধিক লোক পেতাম। অর্থাৎ আমরা কিন্তু আরো দক্ষ নেতা এই দেশ থেকে বের করতে পারতাম।
কিংবা এক একটা বিশ্ববিদ্যালয় থেকে বাঘা বাঘা নেতা বের করতে পারতাম। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর ডিপেন্ড করে হচ্ছে দেশকে থাকতে হতো না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে যখন আহ, হচ্ছে কেন্দ্রীয় কমিটি দেওয়া হয় ছাত্র কমিটির যে কোনো দলের, তখন শুধুমাত্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই সাধারণত কমিটিগুলো দেওয়া হয়। শুধুমাত্র এক্সেপশনাল হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তারা হচ্ছে ইনক্লুসিভ প্যানেল নিয়ে হচ্ছে আপনার কমিটি দেওয়ার চেষ্টা করে। তাহলে এবার আপনি আমাকে বলেন যে যদি এই ২০ বছরে আহ, আপনার যদি নির্বাচনগুলো হতো ২১ বা ২২টা পদে, আপনার নিশ্চয়ই একটা দল থেকে আসতো না, যেহেতু ইনক্লুসিভ প্যানেল থাকে বিভিন্ন দল থেকে আসতো, তাহলে বিভিন্ন দল থেকে আমি স্ট্রং স্ট্রং নেতা পেতাম যেটা আমার দেশের জন্য ইতিবাচক ভূমিকা পালন করতো। অতএব আমার জন্য এই ছাত্র সংসদ নির্বাচনগুলো প্রত্যেকটা ক্যাম্পাসে থাকা অত্যন্ত জরুরি, এবং এর মাধ্যমে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখার জন্য যোগ্য নেতা পেতে পারি, এটাই হচ্ছে আমরা আশা করছি। অ্যান্ড আপনি যদি বলেন এটার কারণে আমাদের কোনো ক্ষতি হয়েছে কিনা, ক্ষতি এই একটাই যে আমরা এত বছর যোগ্য নেতা বের করে আনতে পারিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আজকে ২০ বছরেও এমন কোনো মানে জাতীয় নেতার নাম এখনো বের হয়নি। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বয়স ২০ বছর। ২০ বছরে আমাদের একজন মানুষও নেই যাকে আমরা বলতে পারবো যে উনি এখন ন্যাশনাল পলিটিক্সে আছেন। অর্থাৎ কিন্তু ২০ বছরে তো আমরা ন্যাশনাল পলিটিক্সে কাউকে না কাউকে দেখার জন্য আশা করে থাকি, বাট এখনো পাইনি। বাট একটাই হচ্ছে আনন্দের বিষয়, আমি যতটুকু জানি বগুড়ার কোনো একটা আসনে আহ, জামাত ইসলামী থেকে জগন্নাথের একজন এক্স স্টুডেন্ট আছেন, কোন ডিপার্টমেন্ট আমি ভুলে ভুলে গেছি। এবং আরেকটা বিষয় হচ্ছে ন্যাশনাল পলিটিক্সে কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় না, তিনি ওভারঅল শিবিরের সভাপতি ছিলেন, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, জাহিদুল ইসলাম। তো জাহেদ ভাই এখন জামাতের সাথে যুক্ত হয়ে ন্যাশনাল পলিটিক্সে আছেন। কিন্তু তারা কিন্তু এখনো মানে আপনার এমপি ইলেকশনে কিন্তু যেতে পারেনি। এরপর আপনি আরো দেখেন আহ, আমরা এই ২০ বছরে যে জিনিসটা বললাম যে ন্যাশনাল পলিটিক্সে যাওয়া বা এমপি ইলেকশন করা এখনো কিন্তু ওভাবে দেখার মতো মানুষ খুঁজে পাইনি, কিন্তু ২০ বছরে কিন্তু আমরা আশা করি যে আমরা আরো বেশি দেখতে পাবো। সো এটাই হচ্ছে আমার উত্তর, যে ছাত্র সংসদ কেন প্রয়োজন এবং এত বছর না হওয়ার পরে কি ঘটলো সেটা তো আপনি দেখলেন। আর একটা বিষয় হচ্ছে ছাত্র সংসদ না থাকলে আপনার একটা যে লিগ্যাল অথরিটি থাকে আহ, ছাত্রদের হয়ে কথা বলার জন্য বা শিক্ষার্থীদের ভালো মন্দ নিয়ে কথা বলার জন্য একটা লিগ্যাল অথরিটি দরকার। এই লিগ্যাল অথরিটি হচ্ছে যখন আপনার ছাত্র সংসদ নির্বাচন হবে বা নির্বাচিত হচ্ছে আপনার ভিপি কিংবা জিএস যারা আসবেন এবং পূর্ণাঙ্গ যেই আপনার পদগুলো আছে পদগুলোতে আসবে, তারা কিন্তু একটা লিগ্যাল অথরিটি পায় ছাত্রদের হয়ে কথা বলার জন্য। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ক্যাম্পাস। আর ক্যাম্পাস ছাড়াও আপনি যদি বলেন এই ২০ বছরে যদি আমাদের এইসব নির্বাচনগুলো জারি থাকতো তাহলে আমরা ভালো ভালো নেতা পেতাম। দেখা যেত যে এবং আরেকটা বিষয় হচ্ছে যখনই কোনো সরকার স্বৈরশাসক হয়ে যায় তখন কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো থেকেই কিন্তু একটা আপনার প্রতিহত করার একটা ডাক আসে। অর্থাৎ আমরা কিন্তু এই প্রতিহত করার ডাকটা সঠিকভাবে এবং সঠিক উপায়ে এবং ইনক্লুসিভ ভাবে দেওয়ার জন্য ছাত্র সংসদের ভূমিকা অপরিসীম। তাই আমরা কি হারিয়েছি সেটা আপনি নিজেও বোঝেন। আর আসলে বিগত ১৬ বছর নিয়ে কথা বলার কিছু নেই। বিগত ১৬ বছরে ছাত্র সংসদ নির্বাচন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯ সালে সম্ভবত একটাই হয়েছিল, এছাড়া কোথাও হয়নি। সো আপনি তো বুঝতে পারতেছেন যে বিগত কথাগুলো বলে বিগত সরকারের কথা বলতে হয়। আমি বিগত ব্যাপারে কি ঘটেছে না ঘটেছে বিগত সরকারের আমলে এসব বলতে চাচ্ছি না। তবে আমরা কি পেয়েছি আর কি হারিয়েছি সেটা আপনিও বুঝতে পারছেন। শামীম সাহেব, আরেকটা কথা হচ্ছে বিগত সরকারের কথা বুঝলাম, কিন্তু বর্তমানে এখন যে মানে ইউনিভার্সিটি গুলোতে যে নির্বাচনগুলো হয়েছিল, সেখানে কি আপনার কথা অনুযায়ী বা আপনি যদি বলেন যে ওখানে কি আদৌ কোনো নির্বাচনের সময় কি কোনো কারচুপি হয়েছিল কিনা? কারণ আমি এখানে দেখেছিলাম যে কারচুপির কথা যখন উঠেছিল তখন কিন্তু ইনসিডেন্ট রিপোর্ট থেকে কিন্তু ওখানকার প্রার্থীরা কিন্তু পদত্যাগ করেছিল। সেটা আচ্ছা, ডাকসুতেও করেছিল এবং চট্টগ্রামেরটাতেও করেছিল। এই প্রশ্নটা আমাকে না করাটাই ভালো ছিল, কারণ যোগসূত্রে এমন কিছু ঘটে নাই বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এরকম কিছু ঘটে নাই। তো এটা আমাকে না করাটাই ভালো ছিল, যে কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরাজিত ভিপি আমাদের রাকিব ভাই, আমি ওনাকে পরাজিত বলবো না, উনি পরাজিত হওয়ার পরে হচ্ছে মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। এবং উনি একটা কথা বলেছেন যে আম, নির্বাচন সুষ্ঠু হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং আমাদের পাওয়া অর্থাৎ আহ, রাকিব ভাই যে কথাটা বলেছেন যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখেছি, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখন আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারচুপির কথা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি না, আমি যেহেতু ওটাকে
প্রতিনিধিত্ব করি না, আমি সেটা সম্পর্কে বলতে পারবো না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি না। তাই সেটাকেও প্রতিনিধিত্ব করার অধিকার আমার নাই। আপনি জগন্নাথ নিয়ে, যকসু নিয়ে যদি প্রশ্ন করেন, তাহলে এখানে নির্বাচন ছিল একদম স্বচ্ছ। এবং আমরা দেখেছি যে এখানে কতটা ফাইট হয়েছে, সেটা আপনি নিজেও হয়তোবা দেখেছেন। যে এখানে শিবিরের রিয়াজুল ভাই এবং ছাত্রদল এবং ছাত্র অধিকার সমর্থিত যিনি ভিপি ছিলেন আমাদের রাকিব ভাই, দুজনের মধ্যে ফাইটটা ছিল ব্যাপক। যেটা অন্য কোথাও এতটা ফাইট দেখা যায়নি। ধন্যবাদ। বুঝতে পেরেছি। তাহলে মানে আমি যদি কথাটা এখানে বলি যে আমি যেখানে পড়ছি আমি শুধু অতটুকুতেই জানলেই হবে। এর বাহিরে আমি না জানলেও সমস্যা নেই আসলে। আচ্ছা, আমি চলে যাচ্ছি না, না, আমাদের না, না, র‍্যাপিড ফায়ার শোনেন, পর্বে। শোনেন, শোনেন, না, না, শোনেন, ঢাকা ভার্সিটির যে ইস্যু, যেহেতু আমি ওখানে স্টুডেন্ট না, এটা তো আমি বললে ভালো দেখাবে না। তারপরেও আমি বলি যে তাদের নির্বাচন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজউদ্দিন স্যার, উনি কিন্তু বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি, আমি সুষ্ঠু নির্বাচন দিয়ে যাব। উনি কিন্তু এই কথাটা বলছিলেন। তো নিয়াজ স্যার, যিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, উনি যেহেতু এই কথাটা বলছেন, ওনাকে ডিনাই করে গিয়ে তো আমার এটা বলার সুযোগ নেই যে নির্বাচন সুষ্ঠু হয়নি। স্যার যেখানে নিজে বলতেছেন যে উনি যতক্ষণ বেঁচে আছেন উনি সুষ্ঠু নির্বাচন দিয়ে যাবেন, আমি কিভাবে ওনার উপর গিয়ে বলবো যে নির্বাচন সুষ্ঠু হয়নি? আই থিংক সেখানে নির্বাচন সুষ্ঠু ছিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সুষ্ঠু ছিল এবং সমস্ত কিছু মিলিয়ে আমরা এখন পর্যন্ত পাঁচটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখেছি এবং পাঁচটা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টও সব ছাত্রদের হাতে হাতে আছে এবং সামনে 20 তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন। সেই নির্বাচনের ফলাফলটা কোন দিকে দাঁড়ায় বা কি ঘটে সেটা এখন দেশের দেখার বিষয়। আই হোপ ওই নির্বাচনটাও সুষ্ঠু হবে। অবশ্যই ইনশাআল্লাহ আমরা আশা করছি। আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্বে, র‍্যাপিড ফায়ার পর্বে। আমি উভয় পক্ষকে একই প্রশ্ন করব এবং একটা নিব। আমি শুরুতে চলে যাচ্ছি আমাদের জনাব রিমন সাহেবের কাছে। এক কথায় আমরা উত্তর নিব। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা কি? এক প্রশ্নে, এক কথায়। কেন্দ্র নিরপেক্ষ থাকা। জনাব শামীম সাহেব, আপনাকে একটা প্রশ্ন। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা এক শব্দে। অন্যকে সহ্য করতে না পারা, অন্যের মতামতকে গুরুত্ব দিতে না পারা, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। আমাদের দ্বিতীয় প্রশ্নে আমি রিমন সাহেবের কাছে যাচ্ছি। আগামী 5 বছরের সবচেয়ে বড় রাজনৈতিক ট্রেন্ড কি? জনগণের অধিকার নিয়ে কথা বলা। শামীম সাহেব। আমাদের যেই 11টা কথা বলা হয়েছে হ্যাঁ ভোটের পক্ষে, এই বিষয়গুলো বাস্তবায়ন করা, এটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ আগামী 5 বছরে, এবং বেকার সমস্যা এবং তত্ত্বাবধায়ক সরকারকে জারি করা। আমি এক চলে কথায় যাচ্ছি প্রশ্ন আমাদের উত্তর করা ছিল। আমি চলে যাচ্ছি আমাদের শেষ প্রশ্নে। আমি জনাব রিমন সাহেবের কাছে যাচ্ছি। ফেব্রুয়ারি নির্বাচন এক শব্দে বলুন। আমরা কি আশা করছি ফেব্রুয়ারি নির্বাচন? ফেব্রুয়ারি নির্বাচন প্রশাসনিক দিক এবং সিসিটিভি ফুটেজ, সাংবাদিকদের নিরাপত্তা মাধ্যমে হলে সুষ্ঠু হবে, না হয় হবে না। জনাব শামীম সাহেব, আপনি আপনার মতামত? আই হোপ বাংলাদেশে যাবৎকালে যত নির্বাচন হয়েছে সবগুলোকে বিট করে এবারের নির্বাচন হতে পারে সব থেকে সুষ্ঠু, এবং আমরাও আশাবাদী এটা হবে সব থেকে ইনক্লুসিভ নির্বাচন এবং অতিমাত্রায় স্বচ্ছ নির্বাচন ইনশাআল্লাহ। আমরা একটা নতুন বাংলাদেশ দেখব যেখানে হা ভোটের জয়ের মাধ্যমে বাংলাদেশের জনগণ একটা নতুন হাওয়া বাংলাদেশকে এনে দিবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা সবাই আশাবাদী এবারে নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের আমাদের দুই অতিথি দুজনকে আমি স্বাগতম জানাচ্ছি এবং অত্যন্ত ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং এত সুন্দর প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে জানানোর জন্য। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা চলে এসেছি আমাদের পর্বের একদম শেষ পর্বে। আমরা আবার আসবো নতুন অতিথি নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সিটিজেন্স পার্সপেক্টিভের পেজে অবশ্যই আপনারা দৃষ্টি রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।